বিএনপির মনোনয়ন পাবেন কারা, জানালেন তারেক রহমান। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই, বললেন সিইসি। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন মুফতি ফয়জুল করিম। ভোট দিতে পারবেন 10 লাখ সরকারি চাকরিজীবী। তিস্তার পানিতে ভাসছে 15,000 পরিবার। ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে নিহত 50। দেশে ফিরলেন হামজা চৌধুরী। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় কোনো ধরনের পেশি শক্তি বা অর্থের প্রভাবকে গুরুত্ব দেওয়া হবে না। সংশ্লিষ্ট এলাকার মানুষের সঙ্গে প্রার্থীর সংযোগ ও জনসমর্থন মনোনয়নের মূল ক্রাইটেরিয়াম হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দলীয় সমর্থন থাকা জরুরি হলেও নির্বাচনে সাধারণ মানুষের মতামতকেই প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে। বিবিসি বাংলাকে দেওয়া 2 পর্বের সাক্ষাৎকারের প্রথম পর্বে এসব কথা বলেন তারেক রহমান। প্রথম দিনের সাক্ষাৎকারে নির্বাচন ছাড়াও রাজনীতি ও দেশের বর্তমান পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিএনপির এই নেতা। আগে নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে পেশিশক্তির প্রভাব, টাকার প্রভাব, পারিবারিক বিষয় বিবেচনার মতো বিষয়গুলো নিয়ে অভিযোগ আছে। এবার কৌশলটা কি হবে, এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আপনি যে বিষয়গুলো বললেন, আমরা কখনোই এসব বিবেচনায় নিয়ে কখনোই আমার দল নমিনেশনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। আমাদের নমিনেশনের ব্যাপারে সিদ্ধান্ত সবসময় কম বেশি যা ছিল বা ভবিষ্যতে আমরা যেটিকে মূল্যায়ন করব সেটি হচ্ছে অবশ্যই কোনো একটি পার্টিকুলার এলাকা থেকে আমরা আমার দলের এমন একজন ব্যক্তিকেই নমিনেশন দিতে চাইব যে ওই এলাকার সমস্যা সম্পর্কে সচেতন আছে, যার সাথে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে, উঠা বসা আসে, যে ওই এলাকার মানুষের সমস্যা সমাধান করতে সক্ষম। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চান উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে চাই, এটা কোনো কথার কথা নয়। এক্ষেত্রে আমরা মিডিয়াকে পার্টনার হিসেবে পেতে চাই। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত সংলাপে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আজকের সংলাপ শুধু আনুষ্ঠানিকতা নয়, আপনাদের মতামত নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সবার জন্য সমান সুযোগ সৃষ্টিতে আপনাদের সহযোগিতা লাগবে। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন অ্যাড্রেস করার জন্য আপনাদের গুরুত্ব অনেক। এএমএম নাসির উদ্দিন আরও বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ শেষ করে ফেলেছি। ভোটার তালিকা হালনাগাদ করে ফেলেছি। 21 লাখের বেশি মৃত ভোটার চিহ্নিত করেছি, যাদের অনেকে ভোট দিতে যেত। মিডিয়ায় এমন নিউজ দেখেছি। 43 লাখের বেশি ভোটযোগ্যদের তালিকাভুক্ত করতে পেরেছি। নারী পুরুষের ব্যবধান 30 লাখ ছিল, এখন 18 লাখে নেমে এসেছে। মানুষ, বিশেষ করে নারীরা যে ভোটার হতে আগ্রহ হারিয়ে ফেলেছিল, আমরা আলোড়ন সৃষ্টি করতে পেরেছি। নরসিংদীতে পুলিশের ওপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। রোববার সন্ধ্যায় নরসিংদীতে এক গণসমাবেশে বক্তব্য রাখার সময় তিনি এই দাবি জানান। মুফতি ফয়জুল করিম বলেন, নরসিংদীতে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা এলাকায় পরিচিত চাঁদাবাজ। 1 সপ্তাহের মধ্যে যদি তাদেরকে আইনের আওতায় আনা না হয় তাহলে প্রমাণ হবে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। এমন অবস্থায় তার উচিত হবে পদত্যাগ করা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা প্রায় 10 লাখ সরকারি চাকরিজীবীর ভোটাধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য 4 কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে আজ তিনি একথা বলেন। ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টিপাতের ফলে তিস্তার পানি ওঠানামা করছে। নদীর ডিমলার ডালিয়া পয়েন্টে আজ সকাল 6টায় বিপদসীমার 10 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও তা কমে গেছে সকাল 9টায়। তখন তিস্তার পানি ছিল 52.12 সেন্টিমিটার, যা বিপদসীমার থেকে 3 সেন্টিমিটার কম। নদীর এ পয়েন্টে বিপদসীমা 52.15 সেন্টিমিটার। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে,
রোববার সন্ধ্যা 6টা বিপদসীমা 10 সেন্টিমিটার, সন্ধ্যা 7টায় 12 সেন্টিমিটার ও রাত 8টায় 20 সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। এতে পাউবো রেড অ্যালার্ট জারি করতে বাধ্য হয়। তবে সোমবার সকাল 6টায় বিপদসীমার 10 সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও তা কমে গেছে সকাল 9টায়। পাউবোর গেজ পাঠক নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় একটি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবনের ধসে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত 50 জন, আহত হয়েছেন আরও শতাধিক। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে সিদোয়ার্জ শহরের আল খোজেনি ইসলামিক বোর্ডিং স্কুলে। দুর্ঘটনার সময় স্কুলে উপস্থিত ছিল কয়েক শত কিশোর বয়সী ছাত্র। স্কুল ভবনটির উপরতলায় তখন চলছিল নির্মাণ কাজ। নতুন একটি তলা যোগ করার চেষ্টা চলছিল, কিন্তু ভিত্তি বা ফাউন্ডেশন ছিল না উপরের তলা তোলার উপযোগী। ফলে ছাদ ধসে পড়ে নিচের শ্রেণীকক্ষগুলো একেবারে চাপা পড়ে যায় ধ্বংসস্তূপে। ইন্দোনেশিয়ার জাতীয় সংস্থা বাসার নাস জানিয়েছে এই পর্যন্ত 50 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে আরও 104 জন এবং নিখোঁজ রয়েছে 18 জন। উদ্ধার কাজ এখনো চলছে। সংস্থাটির অপারেশন পরিচালক ইউধি ব্রাহ্মেন্তিও জানিয়েছেন, ধসে যাওয়া ভবনের 60% ধ্বংসস্তূপে ইতোমধ্যেই সরানো হয়েছে। তবে ধ্বংসের শিকার হয়েছে স্কুলটির পাশের একটি ভবনও। ফলে পুরো এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিখোঁজদের অধিকাংশ ওই সংলগ্ন ভবনের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। ক্লাব ফুটবলের ব্যস্ততা কাটিয়ে দেশে ফিরেছেন হামজা চৌধুরী। ইংলিশ লিগে খেলা এই রক্ষণের তারকা আজ সকাল 11:30টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে পুলিশ পাহারায় বাফুফের একটি গাড়িতে উঠে যান। সকাল 11:30টায় ভিআইপি গেট দিয়ে বের হন হামজা। এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে দূর থেকেই হাত নেড়ে অভিবাদন জানান। বাংলাদেশের আরেক প্রবাসী ফুটবলার সমিত সোম এখনও আসেননি। তার আসার কথা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার রাত 8টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। ওই ম্যাচে খেলবেন হামজা। হংকংয়ের বিপক্ষে মাঠে নামলে এটি হবে লাল সবুজ জার্সিতে হামজার চতুর্থ ম্যাচ। গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। এরপর জুনে খেলেছেন ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে। ভুটানের বিপক্ষে গোলও করেছিলেন হামজা। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।